নমস্কার, আমি প্রবীর। আজ আবারও চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর এই গণিত প্রভা নিয়ে। এই পর্বে আমরা তুলে ধরব রেখা, রেখাংশ, রশ্মি এবং বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা। এই রেখা, রেখাংশ, রশ্মি, বিন্দু সম্পর্কিত যে ধারণা আজ আমরা তুলে ধরতে চলেছি এই পর্বে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সকলের কাছে। তাই আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখব ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য। কারণ এই ভিডিওর শেষে আমরা তুলে ধরব 15টি এই জাতীয় অর্থাৎ রেখা, রেখাংশ, রশ্মি এবং সেই সঙ্গে বিন্দু বিষয়ক সংক্ষিপ্তধর্মী, অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন এবং তার উত্তর। তাই অবশ্যই এই পর্বটি সম্পূর্ণরূপে দেখো এবং সেই সঙ্গে এই জাতীয় প্রশ্ন কীরূপ হতে পারে তার উত্তর তোমরা জেনে নাও। তো সেটা জানার জন্যই আজ আমাদের এই ইউনিক ভিডিও। তো সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো চলো প্রথমেই আমরা শুরু করব রেখা সম্পর্কিত যে আলোচনা। সেখানে আমরা কি রেখেছি দেখো, এখানে রেখেছি যে রেখা কি না, যে জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য আছে কিন্তু কি নেই না, এর প্রস্থ, উচ্চতা, বেধ এসব কিছু নেই, অর্থাৎ কেবলমাত্র দৈর্ঘ্য আছে। তাহলে যে চিত্রে যে জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা বেধ বা উচ্চতা নেই, তাকে বলবো আমরা রেখা। রেখা হলো দুই প্রকার, এটা হলো রেখা। তো সেই রেখার দুই প্রকার কি কি না, এখানে বলা হয়েছে সরল রেখা আর হলো বক্ররেখা। সরল রেখা কাকে বলে তাও লিখে দিয়েছি, দেখো সরল রেখা কি বলেছি না, যে রেখাকে একই দিকে কিংবা উভয় দিকে বর্ধিত করলে কোনো দিক পরিবর্তন করে না বা করবে না, তাদের বলবো আমরা কি না সরল রেখা। তাহলে সরলরেখা হলো কি না, যে রেখাকে একই দিকে কিংবা উভয় দিকে বর্ধিত করলে কোনো দিক পরিবর্তন করে না, তাকে বলবো আমরা সরল রেখা। যেমন এটা একটা সরল রেখা, এটা সরল রেখা, উভয় দিকেই আমরা কি করতে পারি, এদেরকে বিস্তৃত করতে পারি অর্থাৎ বর্ধিত করতে পারি, বাড়াতে পারি, কিন্তু কোনো দিক পরিবর্তন হবে না। এটা হলো একটা কি না সরল রেখা। বক্ররেখা কাকে বলে না, বক্ররেখা বলতে কাকে বলে, যে রেখাকে একই দিকে বা উভয় দিকে বর্ধিত করিলে সর্বদাই দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে। বাইরে প্রচণ্ড বৃষ্টি এবং সেই সঙ্গে ঘোর অন্ধকার, মাঝে মধ্যে বজ্র বিদ্যুৎ চলছে, তা সত্ত্বেও আগামী দিন যাতে করে তোমরা এই ভিডিওটা থেকে মিস না করো, সেই কারণে বাধ্য হয়েই এই ভিডিও করছি। তো সেই কারণে বলবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে। তো দেখো এখানে বলা রয়েছে কি না, বক্ররেখা, যে রেখা একই দিকে বা উভয় দিকে বর্ধিত করিলেও কি দেখা যায় না, এদের দিক পরিবর্তন হবে। দিক পরিবর্তন যদি হয় তাহলে সেটা কিন্তু কি হবে না, সেটা হলো বক্ররেখা। যেমন আমরা এখানে যেহেতু জায়গা নেই, জায়গার অভাব, তো এরূপে আমি যদি একটা রেখা অঙ্কন করি, এই রেখাটা হলো কি একটা বক্ররেখা। এখান থেকে শুরু হয়ে এদিকে চলে যাচ্ছে, আবার এখান থেকে এদিকে গিয়ে অর্থাৎ এটা এরূপে বেরিয়ে যাচ্ছে, আবার এরূপে যাচ্ছে, আবার এটা এরূপে গেছে, আবার এটা এরূপে গেছে, আবার এটা এরূপে গেছে, এরূপে গেছে, এরূপে গেছে, এরূপে, অর্থাৎ বিভিন্ন দিক তার নির্দেশ করছে। এইরূপ যদি দিক নির্দেশ করে অর্থাৎ দিক পরিবর্তন করে, তাহলে কি বলা আছে না, যে রেখা একই দিকে বা উভয় দিকে বর্ধিত করলে সর্বদাই দিক পরিবর্তন করে তাকে বলবো আমরা বক্ররেখা। এবার আমরা চলে আসবো আমাদের রেখাংশে। রেখাংশ কাকে বলে না, সরল রেখার উপর অবস্থিত দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী অংশকে রেখাংশ বলে। দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী অংশ, এটা হলো একটা সরল রেখা। এটা এবি একটা সরল রেখা। এই এবি সরলরেখার এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, অর্থাৎ এখানে একটা পি, এখানে রয়েছে কিউ। এই মধ্যবর্তী অংশটাই হলো তাহলে কি না রেখাংশ। অর্থাৎ সরলরেখার মধ্যবর্তী রেখার বা সরল রেখার মধ্যবর্তী দুটি বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বকে বলবো আমরা রেখাংশ। তাহলে রেখাংশের পাঠও আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এবার দেখো রয়েছে রশ্মি। রশ্মি কাকে বলছে না, যে রেখার শুরু আছে কিন্তু শেষ নেই তাকে রশ্মি বলে। ধরো এই জায়গা থেকে কোনো একটা এখান থেকে তার নির্গত হয়েছে, এই পথে চলেছে, এটা হলো তার কি শুরু,
কিন্তু এই অংশের শেষ নেই, অর্থাৎ এটা কি যত খুশি আমি যেতে পারি। ঠিক একই রকমভাবে এখান থেকে কোনো একটা বিন্দুর শুরু হয়েছে, এটা চলতে শুরু করলো, অর্থাৎ এইভাবে যদি চলছে তাহলে এখান থেকে এর চল শুরু হয়েছে, এটা হলো কি না একটা রশ্মি, এর শুরু আছে, এখানে শুরু হয়েছে, এখানে শুরু আছে কিন্তু এর শেষ নেই, তাহলে তাকে বলবো আমরা রশ্মি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, কারণ এই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তোমরা এই রেখা, রেখাংশ এবং সেই সঙ্গে রশ্মি, বিন্দু বিষয়ক সমস্ত কিছু তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই বিষয়ের বিস্তারিত আলোচনায়। আরও যে সমস্ত তথ্য রয়েছে সেই তথ্যগুলি প্রথমে তোমাদের জানিয়ে দেবো, তারপর আমরা তোমাদের তুলে দেবো এই রেখা, রেখাংশ, রশ্মি এবং বিন্দু বিষয়ক 15টি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নের উত্তর, যা আগামী দিনে তোমাদের বিভিন্ন পরীক্ষায় সহায়ক তো হবেই, সেই সঙ্গে সঙ্গে তোমাদের নিজেরও এই বিষয়ে ধ্যান ধারণা সম্পূর্ণরূপে গড়ে উঠবে। তো সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই এই বিষয়ের সঠিক জ্ঞান তোমরা লাভ করতে পারবে। এক্ষেত্রে আমরা লিখে নিয়েছি রেখা, সরল রেখা, বক্ররেখা, রেখাংশ এবং রশ্মি। এদের সম্পর্কে আমরা যে সংজ্ঞা থেকে যা কিছু জানলাম তা যদি সংক্ষেপে তুলনামূলকভাবে আলোচনা করি, তাহলে যে সমস্ত বিষয়গুলো উঠে আসে তা হলো কি, এই রেখা এবং সরল রেখা এদের উভয়ের ক্ষেত্রেই কি হবে না, এদের দৈর্ঘ্য দিক পরিবর্তন করবে না, অর্থাৎ এরা একই দিকে, অর্থাৎ যদি আমরা একই দিকে বা উভয় দিকে বর্ধিত করি তা সত্ত্বেও কিন্তু এই রেখা এবং সরল রেখা এরা কিন্তু দিক পরিবর্তন করবে না। রেখাংশও তাই, একটা নির্দিষ্ট দিককে সে নির্দেশ করবে। বক্ররেখার ক্ষেত্রে কিন্তু কি হবে না, সর্বদাই সে তার দিক পরিবর্তন করবে। এই রেখা এবং সরল রেখা এদের ক্ষেত্রে কি হবে না, এরা হলো সবসময় অসীম। এই রেখা এবং সরল রেখা হলো অসীম, আর এই রেখাংশ কি না, রেখাংশ হলো সসীম, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমা থাকবে, অর্থাৎ যাকে মাপা যায়। তাহলে মাপা যায় কাকে না, রেখাংশকে। রেখা বা সরলরেখার দুটো নির্দিষ্ট বিন্দুর আমরা যে পরিমাপ বা তাদের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য হলো কি না রেখাংশ। এবার এই রেখা, সরল রেখা বা রেখাংশ এগুলো যদি একটা বা দুটো, এরা যখন কখনো মিলিত হয় একে অপরের সঙ্গে, অর্থাৎ দুটো অসমরেখ বা দুটি অসমান্তরাল সরল রেখা যখন একে অপরের সঙ্গে মিলিত হবে তখন একটা বিন্দুতে মিলিত হবে, কেবলমাত্র একটা বিন্দুতে মিলিত হবে। দুটো অসমান্তরাল সরল রেখা বা রেখা মিলিত হবে একটি মাত্র বিন্দুতে, কিন্তু দুটো অসমান্তরাল বক্ররেখা এক বা একাধিক বিন্দুতে মিলিত হতে পারে। এরূপে যদি যায় বক্ররেখা, তাহলে কি হবে, তারা এক বা একাধিক বিন্দুতে মিলিত হবে। কিন্তু একটা সরল রেখা আর একটা সরল রেখা কি করলো না, একে অপরকে ছেদ করলো বা মিলিত হলো কটা বিন্দুতে, একটা বিন্দুতে মিলিত হবে। এই একটা বিন্দুতে এরা মিলিত হবে। এবার একটা মাত্র বক্ররেখা দ্বারা একটা সামতলিক আবদ্ধ চিত্র গড়ে উঠতে পারে, যেমন বৃত্ত। কিন্তু একটা বা দুটো রেখা, সরল রেখা বা রেখাংশ দ্বারা কিন্তু কোনো সীমাবদ্ধ চিত্র গঠন করা সম্ভব নয়। একটা হোক কি দুটো হোক, এই একটা কিংবা দুটোতে দ্বারা বা দিয়ে কোনো সামতলিক আবদ্ধ চিত্র গঠন করা যাবে না। তার জন্য কমপক্ষে কি হবে না, তিনটে রেখা বা রেখাংশ বা সরল রেখার প্রয়োজন হবে। এবার আমরা যদি চলে আসি রশ্মির ব্যাপারটাতে, তাহলে কি, তাহলে কি জানা গেল না, একটা বিন্দু দিয়ে আমরা অসংখ্য রেখা টানতে পারি, আর কমপক্ষে দুটো বিন্দু লাগবে, যে দুটো বিন্দু দিয়ে আমরা সরলরেখা অঙ্কন করতে পারব। কিন্তু দুটো বিন্দুর প্রয়োজন একটা সরলরেখা অঙ্কনের জন্য, আর একটা বক্ররেখা অঙ্কনের জন্য দুটো বিন্দু দিলে অসংখ্য বক্ররেখা আমরা অঙ্কন করতে পারি। এক্ষেত্রে যদি আমরা দুটো বিন্দু দিই তাহলে
এরূপে আমরা একটা সরলরেখা অঙ্কন করতে পারবো। কিন্তু যদি আমরা এক্ষেত্রে দুটো বিন্দু দিই, এক্ষেত্রে এই সরলরেখাতেই আমাদের বিভিন্ন রকমে আমরা অসংখ্য বক্ররেখা অঙ্কন করতে পারবো। অর্থাৎ দুটো বিন্দু দিয়ে আমরা অসংখ্য বক্ররেখা অঙ্কন করতে পারি, আর দুটো বিন্দু দিয়ে কেবলমাত্র সরলরেখার ক্ষেত্রে একটি মাত্র সরলরেখা অঙ্কন করা যায়। এখন রশ্মি বিষয়ে যদি জানতে হয় তাহলে কি জানবো না, রশ্মির শুরু আছে কিন্তু এর শেষ নেই। তো সেই কারণে রশ্মির শুরু আছে কিন্তু শেষ নেই। আবার এদের এই রেখা হোক, সরলরেখা হোক বা বক্ররেখা, রেখাংশ, এদের শেষও আছে, আবার এক প্রকার বলা যেতে পারে কি না শুরুও আছে। যদিও সরলরেখার শেষ নেই, শুরু আছে, আবার শুরু থাকলে এর এই সরলরেখা এবং রেখা এদের শুরু আছে কিন্তু শেষ নেই, এরা অসীম। অর্থাৎ শুরু থেকেও এদেরকে আমরা বর্ধিত করতে পারি, আবার শেষ থেকেও আবার আমরা এদেরকে কি করতে পারি না, বর্ধিত করা যায়। অর্থাৎ এরা হলো অসীম। তো সেই কারণে এদের বলবো আমরা শেষ বা শুরু, এদের কোনো নির্দিষ্ট সীমা নেই। কিন্তু রশ্মির ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণরূপে আলাদা। সেক্ষেত্রে এর শুরু আছে কিন্তু শেষ নেই। যেমন এটা টর্চের আলো, অর্থাৎ টর্চ যেখান থেকে আমরা আলোটা ফোকাসিং দিচ্ছে সেখান থেকে তার যত দূর খুশি সে তার আলো বিচ্ছুরিত করছে। অর্থাৎ ওই বিচ্ছুরণের প্রতিটা দিকই হলো তার এক একটা রশ্মি, যেটা নির্গত হচ্ছে যে স্থল থেকে, সেই স্থলটাই হলো তার শুরু। এবং যতটা পর্যন্ত সে যাচ্ছে অর্থাৎ তার আলোর আমাদের লক্ষ্য হচ্ছে আমরা আলোকিত বস্তুটা দেখতে পাচ্ছি, সেই অংশটাকেই আমরা হয়তো বলছি যে তার সীমা। কিন্তু এটা আমরা যত আগিয়ে যাব তত তার আরও আগিয়ে যেতে থাকে। তো এই ছিল আমাদের এই রেখা, সরলরেখা, বক্ররেখা এবং রেখাংশ ও রশ্মির সংক্ষিপ্ত কিছু টুকিটাকি বিষয় আলোচনার বা তুলে ধরার। এবার আমরা চলে যাব এই বিষয়ের বিন্দু সম্পর্কিত যে আলোচনা, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং তারপরে তোমাদের তুলে দেব এই বিষয়ের 15টি অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তধর্মী প্রশ্নের উত্তর। তো চলো এবার আমরা চলে যাব বিন্দু সম্পর্কিত আলোচনায়। এবার আমরা চলে এলাম কি না বিন্দু বিষয়ে আলোচনার বিষয়ে। তো বিন্দু কাকে বলা হচ্ছে না, যে জ্যামিতিক বস্তুর বা চিত্রের আমরা দৈর্ঘ্য বা প্রস্থ বা বেধ বা উচ্চতা কোনোটিই পাবো না, কেবলমাত্র তার অবস্থান আমরা লক্ষ্য করব বা দেখতে পাবো, তাকেই বলবো বিন্দু। তাহলে সহজ কথায় বললে বোঝা যায় কি না, যার কেবলমাত্র বিন্দু আছে অর্থাৎ একমাত্রিক, মানে যার কেবলমাত্র রয়েছে কি অবস্থান, সেটি হলো বিন্দু। যেমন এখানে আমরা এই বোর্ডের মধ্যে যদি একটা ফুটকি দিই, এই ফুটকিটাই হলো সেই বিন্দু যার অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এর না আছে কোনো দৈর্ঘ্য, না আছে কোনো প্রস্থ, না আছে কোনো উচ্চতা বা বেধ। তো সেই কারণে এটা হলো বিন্দু। এবার আমরা রেখেছি বিন্দুর সাথে সাথে রেখেছি সমরেখ বিন্দু আর সমবিন্দু। সমরেখ বিন্দু বিষয়টা কি না, 3 বা ততোধিক বিন্দু যদি একই সরলরেখার উপর অবস্থান করে, অর্থাৎ একটা সরলরেখার মধ্যে থাকে, তখন সেই সরলরেখাটাকে আমরা বলবো সমরেখ বিন্দু, অর্থাৎ তাদের একটাই রেখা। যেমন এখানে এরূপে যদি আমরা কয়েকটা বিন্দুর উল্লেখ করি, এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, তাহলে এই এ বি সি ডি এই একটা সরলরেখার উপরেই অবস্থান করছে। সেই কারণে এরা হলো কি না, এরা হলো একটা সমরেখ বিন্দু, অর্থাৎ একটা সরলরেখার উপরেই অবস্থিত এই বিন্দু কটি। ঠিক একই রকমভাবে আমরা আবার যদি দেখি সমবিন্দু, সমবিন্দু বিষয়টা কি না, এক্ষেত্রে একই সমতলে অবস্থিত 2 বা ততোধিক সরলরেখা যদি একটি মাত্র বিন্দু দিয়ে যায় বা একটি মাত্র বিন্দুতে মিলিত হয়, তখন সেই সমস্ত রেখাগুলিকে আমরা বলবো কি না সমবিন্দু। যেমন এরূপে যদি আমি কতগুলো সরল রেখা টানতে থাকি, তাহলে এরা একটা মাত্র বিন্দুতে মিলিত হচ্ছে, এই বিন্দুটা হলো তার কি না সমবিন্দু। অর্থাৎ কি না, যখন 2 বা ততোধিক সরল রেখা বা 3-এরও বেশি সরলরেখা, 4টি হতে পারে, 5টি হতে পারে, এরূপ সরলরেখা যখন একটি মাত্র বিন্দুতে মিলিত হবে বা একটি মাত্র বিন্দু দিয়ে যাবে, তখন সেই বিন্দুটাকে বলবো আমরা সমবিন্দু। তো এইরকমই আমরা কি জানতে পাচ্ছি না, দুটো বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা অঙ্কন করা যায়, আর একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। এখন এই একটা বিন্দু দিয়ে সর্বদিকে তার রেখা আমরা টানছি, অর্থাৎ চতুর্দিকে বা বিভিন্ন দিকে। তো সেই কারণে বলতে পারি আমরা যে একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যায়। কিন্তু
দুটো বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা টানা যায়, এক্ষেত্রে প্রথমটি এবং শেষটি, তখন একটি কেবলমাত্র সরলরেখা অঙ্কন করা যাবে। তো আমরা যেহেতু কথা দিয়েছিলাম যে এই পর্বে শেষে আমরা রেখা, রেখাংশ, রশ্মি এবং বিন্দু বিষয়ে 15টি অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন তুলে ধরব। তো এবার আমরা তুলে দিচ্ছি তোমাদের সেই অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তধর্মী প্রশ্নের উত্তর সহ। তো চলো এবার সেই 15টা সংক্ষিপ্তধর্মী প্রশ্ন দেখে নিই, তাহলেই আমাদের এই পর্ব বা আমাদের এই আজকের ভিডিও সেখানে আমরা শেষ করব তারপর। তো চলো। তো দেখো, আমরা এখন রেখেছি 5টি অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নের উত্তর। এখানে লেখা হয়েছে কি না, রেখার কয়টি মাত্রা? একটি। বিন্দুর কয়টি মাত্রা? কোনো মাত্রা নেই, শুধুমাত্র অবস্থান আছে, আর রেখার কেবলমাত্র দৈর্ঘ্য আছে। দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি সরলরেখা টানা যায়? মাত্র একটি। একটি সরলরেখার উপর কয়টি বিন্দু আছে? অসংখ্য। দুইটি সমতল মিলিত হলে কি উৎপন্ন হয়? সরলরেখা উৎপন্ন হয়। তো এইরকম ধরনেরই আমরা আরও বাকি যে 10টি অঙ্ক রয়েছে সংক্ষিপ্তধর্মী তার তুলে ধরবো। তো তার আগে বলবো, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো, আর সেই সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের এই ত্রিনেত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো এবার আমরা বাকি আরও যে 10টি রয়েছে সেগুলিও তোমাদের 5টি করে তুলে দিচ্ছি। তো দেখো এবার কি রয়েছে না, এক্ষেত্রে 5টি প্রশ্ন তুলে ধরেছি। এই 5টি প্রশ্নের মধ্যে রয়েছে একটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা টানা যায়? না, একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যায়। সাথে রেখেছি একটি সরলরেখা অঙ্কনের জন্য কয়টি বিন্দুর প্রয়োজন? একটি সরলরেখা অঙ্কনের জন্য কেবলমাত্র 2টি বিন্দুর প্রয়োজন। 8 রেখেছি দুটি সমান্তরাল সরলরেখা কয়টি বিন্দুতে মিলিত হয়? সমান্তরাল সরলরেখা কখনোই মিলিত বা ছেদ করে না। 9 দাগে রেখেছি দুটি অসমান্তরাল সরলরেখা পরস্পরকে কয়টি বিন্দুতে ছেদ করে? এক্ষেত্রে কেবলমাত্র একটি বিন্দুতেই ছেদ করবে। 10 রেখেছি অসংখ্য সরলরেখা একটি মাত্র বিন্দুগামী হলে তাকে কি বলে? অর্থাৎ সেই বিন্দুকে কি বলে? তাকে বলা হয় কি না, সমবিন্দু। তো এইরকমই সুন্দর সুন্দর অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলি ষষ্ঠ শ্রেণীর ক্লাসের জন্য পেতে অবশ্যই আমাদের ত্রিনেত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো এবার আমরা চলে যাব আমাদের অপর 5টি, যে অর্থাৎ তোমাদের বলেছিলাম 15টি প্রশ্ন তুলে দেবো। তো সেই বাকি 5টি অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নের উত্তর এবার তোমাদের তুলে দিচ্ছি। তো দেখো এবার বাকি যে 5টি প্রশ্ন তারও উত্তর আমরা তুলে দিয়েছি। কি রয়েছে? 11 দাগে রয়েছে সরলরেখা ও বক্ররেখা কত দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে? এক্ষেত্রে অসীম, অসীম পর্যন্ত এদের বিস্তার। 12 দাগে একটি সীমাবদ্ধ ক্ষেত্র আঁকতে কয়টি সরলরেখার প্রয়োজন? 3টি সরলরেখার প্রয়োজন। অর্থাৎ কমপক্ষে 3টি সরলরেখা দিলেই আমরা একটা সীমাবদ্ধ চিত্র আঁকতে পারি, ত্রিভুজ। 13 দাগে রয়েছে একটি সীমাবদ্ধ ক্ষেত্র আঁকতে কয়টি বক্ররেখার প্রয়োজন? এক্ষেত্রে একটি মাত্র বক্ররেখা হলেই একটা সীমাবদ্ধ চিত্র অঙ্কন করা যায়, যেমন বৃত্ত। 14 দাগে দুটি বক্রতল মিলিত হয়ে কি উৎপন্ন হয়? বিন্দু। দুটো বক্রতল অর্থাৎ দুটো তল বক্রতল যদি এক জায়গায় মিলিত হয়, সেই মিলন স্থলটাতে কি হবে না, একটা বিন্দু উৎপন্ন হবে। 15 দাগে 4টি বিন্দু দিয়ে যাবে এমন সরলরেখার সংখ্যা কয়টি? 4টি বিন্দু দিয়ে যাবে এমন সরলরেখার সংখ্যা একটি, যেটা হলো সমরেখ। তো এই রকম ধরনের অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ত্রিনেত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ত্রিনেত্র চ্যানেলের মধ্য দিয়েই আমরা আগামী দিনে বা আগামী পর্ব থেকেই শুরু করতে চলেছি দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষার প্রস্তুতি। অর্থাৎ সেই পরীক্ষার প্রস্তুতিতে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নের যথাযথ উত্তর যেমন তোমরা পাবে, ঠিক একই সঙ্গে তার বিভিন্ন সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্নের ধরন এবং তার সমাধান আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মধ্য দিয়েই তুলে ধরা হবে। তো সেই কারণে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমার যে সমস্ত সচেতন অভিভাবক, ভিউয়ার্স এবং ছাত্রছাত্রীরা এখন পর্যন্ত এই ভিডিওটাকে দেখলে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আগামী দিনে আমরা শুরু করব দ্বিতীয় ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর পরীক্ষার প্রস্তুতি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।